আয়োডাইড আয়ন এভাবে লিখতে হবে। কেমন? আচ্ছা, এরপরে আসবো আমরা আমাদের বহু পরমাণুযুক্ত ঋণাত্মক যৌগমূলক যৌগ গঠনে অ্যানায়নের ন্যায় আচরণ করবে। হ্যাঁ, এখন বহু পরমাণুযুক্ত যৌগমূলকের নামকরণ আমরা শিখব। বহু পরমাণুযুক্ত অর্থাৎ একের অধিক। তো একের অধিকের জন্য আমরা কি শিখব? এখানে নামকরণ আমাদের কিভাবে করতে হবে। এই এক বা একাধিক হাইড্রোজেনযুক্ত যে বহু পরমাণু বা অ্যানায়নের নামকরণ, সেগুলোতে প্রথমে আমাদেরকে মনো উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মনো। আচ্ছা, হাইড্রোজেনযুক্ত পরমাণু যেগুলো বহু পরমাণু, সেগুলোকে আমাদের কি উচ্চারণ করতে হবে? মনোহাইড্রোজেন অর্থাৎ এক। আর বাই হলে সেটা কি হবে? 2। ট্রাই হলে কি হবে? সেটা 3। টেট্রা হলে 4। এগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন যেমন ধরো আমরা অ্যানায়নের নামকরণে আসি। সেটা হচ্ছে কি? হাইড্রোক্সাইড আয়ন। এটা আমাদের অ্যানায়ন, তাই না? তাহলে এটার নাম কি হবে? হাইড্রোক্সাইড আয়ন। এটা হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড আয়ন। এভাবে আমাদেরকে মনে করো যদি আমরা আসি NO2 মাইনাস, এটার নাম কি হবে আমাদের? এটার নাম হবে আমাদের নাইট্রাইট আয়ন। নাইট্রাইট আয়ন। তারপরে মনে করো আমাদের NO3 মাইনাস, এটার নাম হবে কি আমাদের? নাইট্রেট আয়ন। আচ্ছা, এভাবে আমাদের নামকরণগুলো করতে হবে। এখন এই যে নামকরণগুলো আমরা লিখলাম, এই নামকরণগুলোর পর আরেকটা বিষয় আমাদের রয়েছে, যেমন অক্সি অ্যানায়ন। হ্যাঁ, অক্সি অ্যানায়নের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হবে? অক্সি অ্যানায়ন কোনগুলো? অক্সিজেন যুক্ত যে অ্যানায়নগুলো, সেগুলো হচ্ছে আমাদের অক্সি অ্যানায়ন। আচ্ছা, তারপর আরেকটা কথা বলি যে বহু পরমাণু সাধারণত অ্যানায়নের যে রেডিকেল থাকে, এগুলোর নামকরণের ক্ষেত্রে কিছু কিছু যৌগের রেডিকেলের নামের শেষে আইড উচ্চারণ করতে হয়, আইড। আবার অক্সিজেন যুক্ত রেডিকেলের ক্ষেত্রে অক্সিজেন সংখ্যার ভিত্তিতে আইড উচ্চারণ করতে হয়। দেখো, আইড এবং এটা হচ্ছে আইড, আর একটা হচ্ছে আমাদের আইট। এটা ড, এটা ট। লক্ষ্য করো ভালোভাবে, ঠিক আছে? যেমন আমরা এখানে দেখলাম হাইড্রোক্সাইড, এটি হচ্ছে আমাদের আইড যোগে হাইড্রোক্সাইড। তারপরে দেখো এই যে নাইট্রাইট, এটা হচ্ছে আমাদের, এটাও অক্সি, এটাও অক্সি। আচ্ছা, কিন্তু এটা শেষে আমাদের কি হচ্ছে? আইট, নাইট্রাইট। ওকে, আচ্ছা, এখন আমরা আরো কিছু এক্সাম্পলের মধ্যে আসি। এরপরে যেমন দেখো এক বা একাধিক হাইড্রোজেন যুক্ত বহু পরমাণু বা অ্যানায়নের যে নামকরণগুলো রয়েছে, সেখানে কি কি উচ্চারণ করতে হবে? মনো উচ্চারণ করতে হবে। যেটা হচ্ছে সিঙ্গেল, সেটা কি হবে? মনো। তারপরে তোমার যেটা ডাবল সেটা হবে কি? বাই। হ্যাঁ, তারপরে যেটা ট্রিপল সেটা হবে ট্রাই, যেটা চারটা সেটা হবে টেট্রা। এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন এখানে কিছু আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো হচ্ছে মনে করো H2O7, হ্যাঁ, 2 মাইনাস, তাহলে এটির নাম কি আমাদের? এটির নাম হচ্ছে আমাদের ডাইসালফেট আয়ন। হ্যাঁ, ডাইসালফেট আয়ন। তারপরে তোমার হচ্ছে P3O10 5 মাইনাস, P3O10 5 মাইনাস, এটা হচ্ছে আমাদের ট্রাইফসফেট আয়ন। ট্রাইফসফেট আয়ন। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রাইফসফেট আয়ন। অ্যাকচুয়ালি এই আয়নগুলো নামকরণগুলো যেভাবে আমাদেরকে করতে হচ্ছে, তো এই কিছুটা আয়নগুলো একেবারে আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। তো আমরা সেকেন্ড পার্টে যখন যাব, জৈব যৌগের যে নামকরণগুলো করব, সেখানে কিন্তু নির্দিষ্ট কিছু কার্যকরী মূলক থাকে। সেই কার্যকরী মূলকগুলো দেখে আমাদের কি যৌগগুলোর নামকরণ করতে হয়। তো এখানে সাধারণত ওই রকম ভাবে অ্যাকচুয়ালি ফিক্সড কোনো নিয়ম নেই, তবে কিছু কিছু যৌগের ক্ষেত্রে, কিছু কিছু যৌগমূলকের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। ওকে, আচ্ছা,
তো এটি গেল আমাদের একটা প্রসেস। এরপরে আসি আমরা সাধারণত এরপরে আসি আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যখন বৃদ্ধি হবে তখন কি হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যখন বৃদ্ধি হবে, আচ্ছা এটি আমরা মিশিয়ে দিই। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো কিন্তু কমেন্টে করে ফেলো। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব, অথবা ক্লাসের শেষে সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমি করব। ওকে, আচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। লেট হয়ে গেল, অসুবিধা নাই রফিকুল, লেট হতেই পারে, তবে চেষ্টা করবে সকলে একটু জাস্ট টাইমে ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। আর সব থেকে বড় তোমাদের জন্য যে সুবিধাটা আমি করে রেখেছি সেটি হচ্ছে যে কখনো কোনো কারণে যদি 2-4 দিন ক্লাস মিসও হয়ে থাকে তাহলে কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিয়েছি, সেই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবা। সেখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আমি করে রাখি। এই যে ক্লাস চলছে এই ক্লাসের কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড করছি আমি, হ্যাঁ। তো সেই ভিডিও রেকর্ডগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজেও থাকে, আমার ফেসবুক গ্রুপেও দেয়া থাকে, আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও দেয়া থাকে, এভরি জায়গায় তোমরা পাবে। ওকে, তো টেনশন করার কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি যখন হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি হলে তখন সেখানে কিভাবে আমাদের নামকরণ করতে হবে সেটি আমরা আলোচনা করি এখন। ওকে, তো যখন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি হবে তখন আমাদের মনে করো নামকরণটা হবে এভাবে, হাইপো, হাইপো থেকে হবে আইট, তারপরে হবে এট। এগুলোর এক্সাম্পল দেখবো আমরা। ওকে, এগুলো আমরা এক্সাম্পল দেখবো। এটা হচ্ছে এট, এটা হচ্ছে আমাদের এট, তারপর এটা হচ্ছে আমাদের পার। কিভাবে এগুলো আসলো সেটি আমরা এখন আলোচনা করি। তো সেটি আলোচনা করার জন্য আমাদেরকে কি করতে হবে, মূলত আচ্ছা, জাকিয়া জান্নাত তন্নি, না রসায়ন প্রথম অধ্যায় আমি এখনো পড়াইনি। এই কারণে পড়াইনি যে এই অধ্যায়টা শেষ হলে আমার পরিকল্পনা আছে যে আমি রসায়ন প্রথম অধ্যায়টা শুরু করব। আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি। এই কারণে শুরু করেছি যে সাধারণত দ্বিতীয় অধ্যায়টার মধ্যে তোমাদের 9-10 অনেক জিনিস রয়েছে, যার কারণে আমি দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন যেটি, সেই অধ্যায় থেকে তোমাদেরকে পড়ানো শুরু করেছি। হয়, আর প্রথম অধ্যায়টা কিন্তু অনেকটাই সহজ, যার কারণে আমি ওই অধ্যায়টা, এই যে এখন বর্তমানে যে তৃতীয় অধ্যায় চলছে, তো মোটামুটি আজকের এই টপিক্সটাই আমাদের এই তৃতীয় অধ্যায়ের লাস্ট টপিক্স, অর্থাৎ এই টপিক্সটা হয়ে গেলে আমাদের তৃতীয় অধ্যায়ের বেসিক ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়টা শেষ হওয়ার পর আমি তোমাদেরকে কি করব, প্রথম অধ্যায়ে নিয়ে যাব। আমি প্রথম অধ্যায়ে নিয়ে যাব, অসুবিধা নেই। তো না ইয়াসমিন সুলতানা, আমি তোমাদেরকে প্রথম অধ্যায় তো পড়াইনি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, প্রথম অধ্যায়টা রয়েছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, আমি তো সেই অধ্যায়টা তোমাদেরকে পড়াইনি। এই অধ্যায়টা যখন শেষ হবে তখন আমি তোমাদেরকে ওই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সেই অধ্যায়ের মধ্যে নিয়ে যাবো। আচ্ছা দেখো, এখন এই যে উপরোক্ত ক্যাটায়ন এবং অ্যানায়নের সংযোগে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে কি হয়, আয়নিক যৌগ সৃষ্টি হয়, আয়নিক যৌগ সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আয়নিক যৌগগুলো সৃষ্টি হচ্ছে, এখন আমরা মনে করো আমরা জানবো সেটি হচ্ছে আমাদের কি, যেমন H2SO4, এটি আমরা কি জানি, সালফিউরিক অ্যাসিড, তাই না, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এগুলো কিন্তু আমরা জানি। তারপরে ধরো তোমার হচ্ছে H2SO3, H2SO3, এটির নাম হবে কি আমাদের সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। তারপরে আমরা আসি, আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা বলি তোমাদের সেটা হচ্ছে যে H2SO4, আচ্ছা এই H2SO4 এটার নাম হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, তাই না। এখন H2SO3 এটা হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড। এখন আমরা জানবো সেটি হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড, H3PO3, H3PO3, এটি হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড।
ফসফরাস অ্যাসিড। আচ্ছা, তারপরে এভাবে তোমরা অনেকগুলো পাবে। তারপরে আমরা আসি, তারপরে আরো এক্সাম্পল আছে আমাদের, আরো এক্সাম্পলে আসি। সেটি হচ্ছে আমাদের মনে করো H3PO2, H3PO2 এটি হচ্ছে আমাদের হাইপোফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড। আচ্ছা, এরপরে আসি আমরা, এভাবে অনেকগুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে প্রায় ধরো মুখস্থই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু এক্সাম্পল লিখে দিই, যে এক্সাম্পল গুলো তোমাদের জন্য সুবিধা হবে। সেই এক্সাম্পল গুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে করাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, অসুবিধা নেই, আমি করিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর তোমাদের যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো তোমরা কমেন্টে দিয়ে রাখো, আমি সেই কোশ্চেন গুলো তোমাদের ক্লাসের শেষে অথবা ফাঁকে ফাঁকে তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসি আমরা এখন সাধারণত অজৈব লবণের নাম, যা আমাদের অজৈব রসায়ন ল্যাবরেটরিতে অম্লীয় বা ক্ষারীয় মূলকের ধারাবাহিক বিশ্লেষণে সর্বাধিক ব্যবহৃত হয়, সেগুলো আমাদের একটা লিস্ট রয়েছে। এই নামকরণগুলোর যে নিয়ম সেগুলো হচ্ছে যে অজৈব লবণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে অজৈব লবণের নামকরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ক্যাটায়নের নামের পরে অ্যানায়নের নামটা যোগ করা হয়। হ্যাঁ, ক্যাটায়নের নামের পরে অ্যানায়নের নামটা যোগ করা হয়। কিভাবে? যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের খাবার লবণ, তাই না? যে লবণটা আমরা খাই, তাই তো? তাহলে এটার নাম কি হলো? দেখো, সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে গঠিত হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তাহলে ডিরেক্ট এটার নামটা, ক্যাটায়নটা রয়েছে সোডিয়াম, তাই সোডিয়াম লেখা হলো, এবং অ্যানায়নটা রয়েছে আমাদের ক্লোরিন, তাই এর নামের শেষে ক্লোরাইড উচ্চারণ করতে হচ্ছে। সোডিয়াম ক্লোরিন কিন্তু বলা যাবে না, সোডিয়াম ক্লোরাইড। কেমন? আচ্ছা, তারপরে এরকম অনেক নাম রয়েছে আমাদের। মনে করো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। লেখাটা খারাপ হয়ে গেল, একটু ধরে নাও, ক্যালসিয়াম কার্বনেট। কেমন? আচ্ছা, যেটাকে চক বলা হয় বা খড়িমাটি বলা হয় বা চুনা পাথরও বলা হয়। এটার আরো কিছু নাম রয়েছে, যেমন চক, চক বলা হয় এটা, যে চক দিয়ে কিন্তু আমরা ডাস্টার বোর্ডে লিখি সেই চক। বা এটাকে আরো একটা নাম বলা হয়, সেটার নাম হচ্ছে খড়িমাটি, অথবা যেটা আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে কি চুনা পাথর, তাই তো? আচ্ছা, এগুলো মিশিয়ে দেই। আচ্ছা, এখন এই যে নামকরণগুলো গেল, তো এই নামকরণগুলো আরো নামকরণ রয়েছে, যেমন তোমার হচ্ছে আমি বলি, সেটি হচ্ছে যেমন সোডিয়াম বাই সালফেট, NaHSO4, NaHSO4, এটার নাম কি? সোডিয়াম বাই সালফেট। এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, সোডিয়াম বাই সালফেট। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা মোটামুটি আমাদের যে লবণের নামকরণগুলো দেখলাম। আরো অনেক কিন্তু এক্সাম্পল আছে, আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা বইতে দেখতে পাবে, অনেক অনেক এক্সাম্পল আছে। তো সবগুলো আসলে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। এখন তোমাদেরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের জটিল যৌগের নামকরণ, জটিল যৌগের, অজৈব জটিল যৌগের নামকরণ। আজকে আমাদের টপিকস যেটি আছে, অজৈব জটিল যৌগের নামকরণ, তাই না? তো এই নামকরণটা কিভাবে করতে হবে? সাধারণত জটিল যৌগে কি থাকে, কেন্দ্রীয় যে পরমাণুটি থাকে তা অবশ্যই কি হতে হবে? অবস্থান্তর ধাতু থাকতে হবে, সেটা কিন্তু আমরা জানি, এটি কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? যে জটিল যৌগ কিভাবে গঠিত হয়, এগুলো কিন্তু আমাদের ক্লাস ছিল, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে অবস্থান্তর ধাতব আয়নের সঙ্গে
কোনো লিগ্যান্ড যখন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত থাকে তখন কিভাবে নামকরণ করতে হয়। যেমন দেখো, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড। তো এই যে জটিল যে যৌগটা রয়েছে, এই কোবাল্ট পরমাণুটি কি কেন্দ্রীয় অবস্থান্তর ধাতু, এবং অ্যাকুয়া পানি, অ্যাকুয়া কি পানি, এখানে প্রসম অণু হিসেবে 4টি পানির অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাই না? আচ্ছা, দেখো এক্সাম্পলটা আসবে এরকম, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড, টেট্রা অ্যাকুয়া কোবাল্ট ক্লোরাইড। এটার এক্সাম্পলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো।